দেখবো, এন্ড অলসো আমরা রিস্ক নিয়ে দেখবো আর কি। সো ফার্স্ট আমরা একটু কথা বলি যে ইন্টারেস্ট রেট। সো যখন আমরা ইন্টারেস্ট রেটটাকে ইউজ করি, ইন্টারেস্ট রেটের কথা বলি, ইন্টারেস্ট রেটটা আসলে ফাইন্যান্সের বইগুলোতে বিভিন্ন জায়গায় আমরা আম, বিভিন্ন নামে দেখি, সিনোনিমাসলি দেখবো আমরা। যেমন আমরা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন নামে দেখবো, আমরা ডিসকাউন্ট রেট নামে দেখবো। সো কখনো কখনো আপনি ইন্টারেস্ট রেটকে রেট, কখনো রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, কখনো ডিসকাউন্ট রেট, আবার কখনো কখনো আমরা অপরচুনিটি কস্ট, এরকম বিভিন্ন নামে আমরা দেখে থাকি আর কি। সো যখন আমরা ইন্টারেস্ট রেটটাকে অ্যাজ রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বলি, সো হোয়াট ইজ রিকোয়ার্ড রেট অফ রিটার্ন? সো রিকোয়ার্ড রেট অফ রিটার্ন যখন আমরা বলছি, সো রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ইজ দ্য মিনিমাম রিটার্ন। যে আপনি একটা ইনভেস্টমেন্ট করছেন, সেই ইনভেস্টমেন্টে যে মিনিমাম রেট অফ রিটার্ন আপনি ডিম্যান্ড করছেন, যেই রেট অফ রিটার্নটা না পেলে আপনি হয়তো এই ইনভেস্টমেন্টটা করবেন না অ্যাট এ মিনিমাম, ওই রেটটাকে আমরা বলছি রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। সো ইট ইজ দি মিনিমাম রিটার্ন অ্যান ইনভেস্টর নিডস টু মেক অ্যান ইনভেস্টমেন্ট। ওই রিটার্নের চেয়ে বেশি রিটার্ন পেলে ভালো, কিন্তু অ্যাটলিস্ট এই রেট অফ রিটার্নটা আমার পেতে হবে। অ্যান্ড এই রিকোয়ার্ড রেট অফ রিটার্নটা ভেরি মাচ রিলেটেড টু অপরচুনিটি কস্ট, বিকজ আপনি যখন কোনো একটা ইনভেস্টমেন্ট করেন, সেটার ইউ হ্যাভ আ রিকোয়ার্ড রেট অফ রিটার্ন যে আমি মিনিমাম এতটুকু চাই। হাউ ডিড ইউ কাম আপ উইথ দ্যাট রেট? আপনি এভাবে চিন্তা করবেন যে সিমিলার রিস্কি আদার যে সকল ইনভেস্টমেন্ট অপরচুনিটিস আপনার জন্য আছে, যতগুলো আপনার অপরচুনিটিস আছে সবগুলোর মধ্যে বেস্ট যে রিটার্নটা আপনি স্যাক্রিফাইস করে বা ছেড়ে দিয়ে আপনি এই ইনভেস্টমেন্টটাতে করছেন, তো যেটা আপনি বেস্ট ছেড়ে দিয়েছেন সেটা আপনার অপরচুনিটি কস্ট। ধরুন আপনার 5টা এরকম প্রজেক্ট আছে, 5টা প্রজেক্টের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট রেট অফ রিটার্ন হচ্ছে 10%। ওইটা ছেড়ে দিয়ে আপনি আরেকটা ইনভেস্টমেন্ট করছেন, তো সেখানে যদি আপনি 10%-এর চেয়ে কম পান, তাহলে তো আপনি সেই ইনভেস্টমেন্টটা করবেন না। সো অ্যাট এ মিনিমাম আপনি 10 চাইবেন, 10-এর চেয়ে আপনি বেশি এক্সপেক্ট করবেন আর কি। সো অপরচুনিটি কস্টটা হচ্ছে দ্য ভ্যালিউ মিসড আউট বাই মেকিং আ পার্টিকুলার চয়েস। সো ইন দিস কেস আমাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, আমি যে আমার একের অধিক ইনভেস্টমেন্ট অপরচুনিটিস আছে, সো যে ইনভেস্টমেন্ট অপরচুনিটি গুলো আমি ছেড়ে দিলাম, তার মধ্যে যে বেস্ট রেট অফ রিটার্ন যেটা আমি ছেড়ে দিলাম, ওই বেস্টটাই হচ্ছে আমার অপরচুনিটি কস্ট। আমরা অনেক সময় বলে থাকি অপরচুনিটি কস্ট নেক্সট বেস্ট ইউজ। এখন এই যে অপরচুনিটি কস্ট বা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, সো এই রিকোয়ার্ড রেট অফ রিটার্ন দিয়েই আমরা কিন্তু ফিউচার ক্যাশ ফ্লো গুলোকে ডিসকাউন্টিং করি টু কাম আপ উইথ দ্য প্রেজেন্ট ভ্যালু। সো আমরা যখন টাইম ভ্যালু অফ মানি পড়েছি, সেখানে আমরা দেখেছি যে কোনো ক্যাশ ফ্লো যদি ইন ফিউচার থাকে, সো সেই ফিউচার ক্যাশ ফ্লো গুলোকে আবার প্রেজেন্টে নিয়ে আসতে হবে। সো ফিউচার ক্যাশ ফ্লো গুলোকে প্রেজেন্টে নিয়ে আসতে গেলে আমরা কি করি? ফিউচার ক্যাশ ফ্লো গুলোকে ডিসকাউন্টিং করি। ডিসকাউন্টিং করার জন্য আমরা যে রেট অফ রিটার্নটা ব্যবহার করি, সেটা হচ্ছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন দিয়ে আমরা ডিসকাউন্টিং করি। সো যে রেট দিয়ে আমরা ডিসকাউন্টিং করছি, ওটাকে আমরা ডিসকাউন্ট রেট নামে অভিহিত করি। সো ডিসকাউন্ট রেট ইজ দ্য রেট দ্যাট মেক্স ফিউচার মানি ইকুইভ্যালেন্ট টু প্রেজেন্ট মানি। যে যেই রেট দিয়ে আপনি ফিউচার ভ্যালু আর প্রেজেন্ট ভ্যালুকে ইকুয়েট করার চেষ্টা করছেন, মানে হচ্ছে যে ফিউচারে ক্যাশ ফ্লো গুলোকে আপনি প্রেজেন্টে নিয়ে আসছেন। তাহলে আমরা ইন্টারেস্ট রেট যখন আমরা পড়ছি, সো কখন আমরা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন টার্মটা ইউজ করছি, কখন আমরা ডিসকাউন্ট রেট টার্মটা ইউজ করছি, কখন আমরা অপরচুনিটি কস্ট টার্মটা ইউজ করছি। নাও কোয়েশ্চেন চলে আসে যে এই যে ইন্টারেস্ট রেটটা আমরা দেখছি, সেটা কিভাবে ডিটারমিন হয়? সো হোয়াট আর দ্য ডিটারমিনেন্টস অফ ইন্টারেস্ট রেট? কোন কোন কম্পোনেন্টের উপরে ইন্টারেস্ট রেট নির্ভর করে? অনেক সময় আমরা অনেক ব্যবসায়ীদেরকে বলতে শুনি যে ইন্টারেস্ট রেট অনেক বেশি, তো ইন্টারেস্ট রেট কমাও, না হলে আমি ইনভেস্টমেন্ট করতে পারছি না, বা আমি যে ইনভেস্টমেন্ট করব এই ইনভেস্টমেন্টটা আমার জন্য ভায়াবল হচ্ছে না, কারণ আমি যে ইনভেস্টমেন্ট করব সেখান থেকে যে রেট অফ রিটার্নটা আসবে, ওখান থেকে আমার যে ইন্টারেস্ট রেট সেটা তো বাদ দিতে হবে। তো ইন্টারেস্ট রেট যদি অলরেডি হাই হয় আর রিকোয়ার্ড রেট অফ রিটার্ন যদি এনাফ না হয়, তাহলে তো আমার জন্য ইট ডাজন্ট মেক সেন্স। তো ইন্টারেস্ট রেট কি চাইলেই কমিয়ে ফেলা যায় কিনা? তো আনসার হচ্ছে যে চাইলে আপনি কমিয়ে ফেলতে পারবেন না, বিকজ ইন্টারেস্ট রেটের যে কম্পোনেন্ট গুলো, সেই কম্পোনেন্ট গুলোকে কমাতে হবে। সো কম্পোনেন্ট গুলো কি সেইটা আমরা একটু চিন্তা করি। ফার্স্ট চিন্তা করেন যে ইন এ ওয়ার্ল্ড উইদাউট ইনফ্লেশন, একটা ওয়ার্ল্ড কোনো ইনফ্লেশন নাই,
তো ইনফ্লেশন নাই মানে হচ্ছে যে ধরেন আজকে গুডস এন্ড সার্ভিসেস এর যা দাম, আপনি যে বাস্কেট অফ গুডস আজকে কনজিউম করেন তার আজকে যে দাম, 1 বছর পরেও সেম দাম। তো ধরেন আপনি আজকে একটা সে 100 টাকা আপনি ইনভেস্ট করলেন, ধরুন আপনি আজকে 100 টাকা ইনভেস্ট করছেন। সো আজকে যদি আপনি 100 টাকা ইনভেস্টমেন্ট করেন, হোয়াট ইউ কুড ডু উইথ দিস 100 টাকা, আজকের এই 100 টাকা দিয়ে আপনি কিছু গুডস এন্ড সার্ভিসেস কিনতে পারতেন। তো আপনি ওটাকে ফরগো করে, আপনি আপনার কনসামশনটাকে ফরগো করে ইনভেস্টমেন্ট করছেন। সো ইনভেস্টমেন্ট করা মানে হচ্ছে ইউ আর অ্যাকচুয়ালি ডেফারিং দ্য কারেন্ট কনসামশন, ইনভেস্টিং দ্য মানি, অ্যান্ড কনসামশনটা আপনি ইন ফিউচারে করবেন। তো আপনার কারেন্ট কনসামশন ভার্সাস 1 বছর পরের কনসামশন, কোনটাতে আপনার মজা বেশি বা কোনটাতে আপনার ইউটিলিটি বেশি? সবসময় কিন্তু কারেন্ট যেটা আমরা পাই ওটাতে ইউটিলিটি বেশি, একটু পরে আমাকে দিলে আমার জন্য একটু ডিস ইউটিলিটি হয়। তো আমি যদি কারেন্ট কনসামশনটাকে প্রেফার করি, তো আমাকে কনভিন্স করতে হবে আপনার টু ইনভেস্ট সো দ্যাট আই ডেফার মাই কারেন্ট কনসামশন। তো আমাকে যদি একটু বলা হয় যে আমি যদি ডেফার করি মাই কারেন্ট কনসামশন, তাহলে ফিউচারে আর একটু বেশি কনজিউম করতে পারবো। তো যতটুকু বেশি কনজিউম করতে পারবো, যতটুকু বেশি কনজিউম করতে পারবো বললে আমি কারেন্ট কনসামশনটাকে ফরগো করে ভবিষ্যতে আমি কনসামশনটাকে প্রেফার করব, মানে হচ্ছে ইনভেস্ট করব টুডে ফর ফিউচার কনসামশন। সেই রেট অফ রিটার্নটাকে আমরা বলবো রিয়েল রেট অফ রিটার্ন। মানে আমাকে তো কিছু ইনসেনটিভ দিতে হবে টু ডেফার মাই কারেন্ট কনসামশন। ধরেন সেই রেটটা হচ্ছে 3%। তার মানে আমাকে আজকে 100 টাকা আমি ইনভেস্ট করব। সো আমার যদি 3% রেটে ইনভেস্ট হয়, তাহলে 1 + 0.03 মানে 3% টু দি পাওয়ার 1, আমার ফিউচার ভ্যালু হবে 103 টাকা। রিমেম্বার, কোনো ইনফ্লেশন নাই। তার মানে হচ্ছে আজকে আমি যা কনসাম্পশন করতে পারতাম, আমি তার চেয়ে 3% বেশি কনজিউম করতে পারবো 1 ইয়ার ফ্রম নাও। এন্ড ধরেন দিস ইজ 3% যেটা আমাকে কনভিন্স করছে টু ইনভেস্ট ফর দি ফিউচার। তাহলে এই 3% এক্সট্রা কনসামশন আমি করতে পারছি। সো এই 3%কে আমরা বলবো রিয়েল রিটার্ন। এই 3%কে আমরা বলবো রিয়েল রিটার্ন। অ্যান্ড মনে করেন এইটা আমি একটা গভর্নমেন্ট, আমার গভর্নমেন্টকে আমি এই 100 টাকা দিচ্ছি। গভর্নমেন্ট আমাকে অবশ্যই 100 টাকা ফেরত দিবে, হুইচ মিনস গভর্নমেন্ট ডিফল্ট করবে না। সো এই রিটার্নটা অ্যাট দ্য সেম টাইম রিস্ক ফ্রি রিটার্ন অ্যান্ড রিয়েল, মানে হচ্ছে রিয়েল কনসাম্পশন উইদাউট কনসিডারিং ইনফ্লেশন। এখানে ইনফ্লেশন নাই, মানে আমি কতটুকু বেশি কনজিউম করতে পারবো সেটা বলা হচ্ছে। সো আলটিমেটলি তাহলে এটাকে আমরা বলবো রিয়েল রিস্ক ফ্রি রিটার্ন। এটাকে আমরা বলবো রিয়েল রিস্ক ফ্রি রিটার্ন, বিকজ দেয়ার ইজ নো ইনফ্লেশন হিয়ার। সো আমি 100 টাকা ইনভেস্ট করে 103 টাকা পাচ্ছি 1 বছর পর। সো 103 টাকা দিয়ে আমি 3% বেশি কনজিউম করতে পারবো কম্পেয়ার টু হোয়াট উই কুড কনজিউম টুডে। নাও এখানে যে আমরা একটা অ্যাসাম্পশন ধরলাম যে কোনো ইনফ্লেশন নাই, বাট ইন এ ওয়ার্ল্ড দেয়ার উইল বি ইনফ্লেশন। তো ধরেন আজকে যে গুডসের দাম 100 টাকা, ধরেন 1 বছরে ইনফ্লেশন ইজ 5%, তাহলে আজকে যে গুডসের দাম 100 টাকা সেটা 1 বছর পরে 105 টাকা হয়ে যাবে। তো যখন আমার ইনফ্লেশন এক্সপেকটেশন ইজ 5%, মানে হচ্ছে আমরা সবাই মনে করছি যে আজকে যে বাস্কেট অফ গুডস এর দাম 100 টাকা, সেটা 1 ইয়ার ডাউন দ্য লাইন 105 টাকা হবে। তখন যদি আমাকে কেউ অফার করে যে তুমি আমাকে আজকে 100 টাকা দিবা, আমি 100 টাকা ইনভেস্টমেন্ট করবা, আর এই ইনভেস্টমেন্ট থেকে 103 টাকা ফেরত পাবা, তখন কিন্তু আমরা এগ্রি করব না। কারণ 1 বছর পরে 103 টাকা দিয়ে যে গুডসটা কিনতে পারবো সেটা আজকে 100 টাকা দিয়ে যে গুডসটা কিনতে পারতাম তার চেয়ে কম, বিকজ মাই ইনভেস্টমেন্ট রিটার্ন ইজ 3% অ্যান্ড ইনফ্লেশন ইজ 5%। তখন কিন্তু আমরা 3%-এ হ্যাপি হব না। তখন আমরা 3%-এর চেয়ে একটু বেশি আমাকে দিতে হবে, যেহেতু আমার গুডসের দাম 5% বেড়ে গিয়েছে। তো আমি চাই গত বছর আমি যা গুডস কিনতে পারতাম, এই বছর নেক্সট বছর আমি 3% বেশি চাই। সো 3% বেশি চাই মানে হচ্ছে 105 মাল্টিপ্লাইড বাই 1.03, which is 105 multiplied by 1.03, which means 108 টাকা
15 পয়সা যদি আমাকে অফার করা হয়, তাহলে আম, আমি এগ্রি করব যে 100 টাকা ইনভেস্টমেন্ট করতে। বিকজ আওয়ার এক্সপেকটেশন হচ্ছে যে বাস্কেট অফ গুডস আমি আজকে 100 টাকায় কিনতে পারতাম, ওই বাস্কেট অফ গুডস এর দাম 105 টাকা হয়ে যাবে। আমি ওই বাস্কেটের আজকে যা কিনতে পারতাম তার থেকে 3% বেশি কিনতে চাই। সো 3% বেশি কিনতে চাইলে আমার 108 টাকা 15 পয়সা যদি থাকে, 108 টাকা 15 পয়সা দিয়ে 105 টাকা বাস্কেটের আমি কতটুকু কিনতে পারবো? আনসার হবে 1.03। সো আমি 3% বেশি কিনতে পারবো। তো আমি এই যে 3% বেশি কিনতে পারবো, যদি আমাকে 108 টাকা 15 পয়সা দেওয়া হয়, অ্যাসিউমিং ইনফ্লেশন রেট ইজ 5%, তাহলে আমাকে যে রিটার্নটা অফার করা হচ্ছিল 3% ইন এ ওয়ার্ল্ড উইদাউট ইনফ্লেশন, সেটা ইন এ ওয়ার্ল্ড উইথ ওয়ার উই আর এক্সপেক্টিং 5% ইনফ্লেশন, তখন আমাকে 108 টাকা 15 পয়সা দিতে হবে। মানে হচ্ছে 1 + 0.03, দিস ইজ মাই রিয়েল রিটার্ন যেটা আমি রিকোয়ার করছি। এর পাশাপাশি আমাকে কম্পেনসেশন দিতে হবে ইনফ্লেশনের জন্য অ্যানাদার 5%, -1। এইটা যদি আপনি করেন তাহলে আপনি দেখবেন যে 8.15% এসেছে। তার মানে হচ্ছে যে 1 + 0.03, এটাকে আমরা বলেছিলাম রিয়েল রিস্ক ফ্রি রেট। এখন পর্যন্ত আমরা রিস্ককে ইন্ট্রোডিউস করি নাই, কারণ আমরা ধরে নিচ্ছি এটা গভর্নমেন্টকে আমরা দিচ্ছি, এন্ড গভর্নমেন্ট উইল নট ডিফল্ট। লোকাল কারেন্সিতে গভর্নমেন্টকে আমরা দিচ্ছি, এন্ড গভর্নমেন্ট উইল নট ডিফল্ট অন লোকাল কারেন্সি বরোয়িং। সো 1.0303টা মানে 3% হচ্ছে রিয়েল রিস্ক ফ্রি রিটার্ন, আর 5%টা হচ্ছে আমার এক্সপেক্টেড ইনফ্লেশন। আমরা মনে করছি যে ইনফ্লেশন হবে 5%, সো আমাদের এক্সপেক্টেড ইনফ্লেশনটা হচ্ছে 5%। তাহলে 1 + রিয়েল রিস্ক ফ্রি রেট মাল্টিপ্লাইড বাই 1 + এক্সপেক্টেড ইনফ্লেশন রেট -1, এইটা করলে আমরা পেয়ে যাই যে 8.15%। এই 8.15%কে আমরা বলবো নমিনাল রিস্ক ফ্রি রেট। নমিনাল রিস্ক ফ্রি রেট। তাহলে আমরা এভাবে বলতে পারি যে আমাদের ফর্মুলাটা হবে এরকম, যে নমিনাল রিস্ক ফ্রি রেট, নমিনাল রিস্ক ফ্রি রেট ইকুয়াল টু 1 + রিয়েল রিস্ক ফ্রি রেট, 1 + রিয়েল রিস্ক ফ্রি রেট multiplied by 1 + expected inflation rate -1। সো এটাকে আমরা ওয়ান প্লাস, আমরা নমিনাল রিস্ক পিরিয়ডকে সে আর এফ দ্বারা ডিনোট করছি। সো 1 + আর, আর এফ দ্বারা ডিনোট করছি। 1 + রিয়েল রিস্ক পিরিয়ড মাল্টিপ্লাইজ বাই 1 + এক্সপেক্টেড ইনফ্লেশন -1। সো তাহলে 1 + রিয়েল রিস্ক ফ্রি রেট ইন্টু 1 + ইনফ্লেশন -1, এইটা করলে আমরা নমিনাল রিস্ক ফ্রি রেটটা পাই। তো এই যে নমিনাল রিস্ক ফ্রি রেট, এই নমিনাল রিস্ক ফ্রি রেটটা ইনফ্লেশনকে যত আমরা কমা, বিকজ রিয়েল যেটা আমরা কনসামশন চাচ্ছি, আমরা এক্সট্রা 3% কনসামশন করতে চাই। ফর এক্সাম্পল, এটা 4 হতে পারে, 2 হতে পারে, ডিপেন্ডিং অন হাউ মাচ পিপল ওয়ান্ট টু ডেফার দেয়ার কম্পেনসেশন। তো আলটিমেটলি আমি যতটুকু কনসামশন বেশি চাই, পারচেজিং পাওয়ার কনসেপ্টে যদি আমরা দেখি যে আমার পারচেজিং পাওয়ার কতটুকু বাড়বে, সে ইন দিস কেস 3% বাড়বে। সো 3% ইজ মাই রিয়েল রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, রিয়েল রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। অ্যান্ড আমার যেহেতু ইনফ্লেশন হচ্ছে তার জন্য আমার কম্পেনসেশন লাগবে। তো ইনফ্লেশনটা যদি 5 এর জায়গায় 6 হয়, তাহলে নমিনাল রিস্ক ফ্রি রেটটা আরো বেড়ে যাবে। 6 এর জায়গায় যদি 8 হয় আরো বেড়ে যাবে, 9 হয় আরো বেড়ে যাবে, 10 হয় আরো বেড়ে যাবে। সো ইকোনমিতে নমিনাল রিস্ক ফ্রি রেটটা, তাহলে দেখা যায় যে রিয়েল রিস্ক ফ্রি রেট আমরা যেটা কনসাম্পশন ডেফার করার জন্য চাই, এটা অন অ্যান এভারেজে সিমিলার থাকে, এটা খুব বেশি ভ্যারি করে না। তো আলটিমেটলি আমাকে যদি রেট কমাতে হয়, ইনফ্লেশন যত বেশি হবে নমিনাল রিস্ক ফ্রি রেট তত বেশি হবে। আমাকে যদি রেট কমাতে হয় তাহলে ইনফ্লেশনটাকে কমাতে হবে। আমি ইনফ্লেশন যত কমাতে পারবো তত আমার নমিনাল রিস্ক ফ্রি রেট কম হবে। এই কারণে দেখে থাকবেন
যে সকল কান্ট্রিতে ইনফ্লেশন হাই সেই সকল কান্ট্রিতে নমিনাল রিস্ক ফ্রি রেটটা হাই, যে সকল কান্ট্রিতে ইনফ্লেশন কম সেই সকল কান্ট্রিতে নমিনাল রিস্ক ফ্রি রেট কম। সো দেয়ার মে বি সাম, মানে কোনো শর্ট পিরিয়ডে ডেভিয়েশন থাকতে পারে অনেক পলিসির কারণে, বাট ওভারঅল দিস ইজ দি নর্ম। সো আলটিমেটলি আপনি এটা বোঝার জন্য 1 ইয়ার ট্রেজারি বিল রেট দেখবেন বিভিন্ন কান্ট্রিতে। তো কোনো কান্ট্রিতে দেখবেন 1 ইয়ার ট্রেজারি বিল রেট অনেক বেশি, কোনো কান্ট্রিতে দেখবেন 1 ইয়ার ট্রেজারি বিল রেট কম। আপনি এর সাথে সাথে ওই কান্ট্রির ইনফ্লেশনটা দেখবেন, তাহলেই বুঝে যাবেন যে যেই কান্ট্রিতে ইনফ্লেশন রেট হাই সেখানে 1 ইয়ার ট্রেজারি বিল রেট, যেটাকে আমরা রিস্ক ফ্রি রেট হিসেবে ডিফাইন করছি, সেই রেটটা হাই। যে যে কান্ট্রিতে ইনফ্লেশন রেটটা কম সেই কান্ট্রিতে ট্রেজারি বিল রেট কম, যে কান্ট্রিতে ইনফ্লেশন রেট হাই সেই কান্ট্রিতে ট্রেজারি bill rate high. That's how the nominal risk-free rate in an economy is determined. এখন আমরা আহ, তাহলে রিয়েল রিস্ক ফ্রি রেট আর ইনফ্লেশন প্রিমিয়াম, আমি যে এক্সট্রা 5% চাচ্ছি ওটা ইনফ্লেশন প্রিমিয়াম, এবং দেখেন বিষয়টা মাল্টিপ্লিকেটিভ ছিল, 1.03 মাল্টিপ্লাই বাই 1.05। আমরা অনেক সময় বুঝার সুবিধার্থে এবং অ্যাজ এ রুল অফ থাম অথবা খুব কুইক ক্যালকুলেশনের জন্য আমরা বলি 3 + 5 8%, যদিও এটা অ্যাকচুয়ালি 8.15%, বাট সামটাইমস উই সে যে 3 + 5। এটা খুব কুইক ক্যালকুলেশনের জন্য আমরা বলি আর কি। এখন আপনি গভর্নমেন্টকে ধরেন, ধরেন এটা আপনি 8%, আপনি গভর্নমেন্টকে লোন দিচ্ছেন 8% রেটে, মানে ইউ আর বাইং আ ট্রেজারি বিল ফর 1 ইয়ার, উইচ মিনস ইউ আর লেন্ডিং টু দ্য গভর্নমেন্ট ফর 1 ইয়ার অ্যাট 8% রেট, যার মধ্যে আপনার এক্সপেকটেশন হচ্ছে ইনফ্লেশন 5% হবে আর অ্যানাদার 3% আমার পারচেজিং পাওয়ার বাড়বে বাই লেন্ডিং। সো আমি কারেন্ট কনসাম্পশন আজকে ডেফার করছি, আমি 1 বছর পরে 3% বেশি কনজিউম করতে পারবো। নাও আপনার কাছে যদি একটা কর্পোরেট এসে ডিমান্ড করে বা আস্ক করে যে আমাকে তুমি লোনটা দাও, আমি তোমাকে 1 বছর পরে ফেরত দিব, তো সেই ক্ষেত্রে আপনি গভর্নমেন্টের কাছে যদি 8% ডিমান্ড করেন, কর্পোরেটের কাছে একটু বেশি ডিমান্ড করবেন, বিকজ ওই কর্পোরেটটা যে 1 বছর পরে আপনাকে টাকা ফেরত দিবে প্রমিস করলো, সে যে ফেরত দিতে পারবে তার কোনো গ্যারান্টি নাই, সে ডিফল্টও করতে পারে। এবং ওই কর্পোরেটের আপনি তখন অ্যানালিসিস করবেন যে কর্পোরেটের ব্যালেন্স শিটের সাইজ কেমন, ক্যাশ ফ্লো কেমন, লিকুইডিটি কেমন, অল দিস থিং অ্যানালিসিস করে আপনি বুঝার চেষ্টা করবেন যে তাকে লোনটা দেয়া যায় কিনা, কতটুকু রিস্কি। সো সাম কর্পোরেট উইল বি মোর রিস্কি, সাম কর্পোরেট উইল বি লেস রিস্কি। তো যাই হোক, বাট দে উইল বি রিস্কিয়ার দ্যান গভর্নমেন্ট ফর শিওর। গভর্নমেন্ট আপনাকে ফেরত দিবেই, কিন্তু কর্পোরেট আপনাকে ফেরত দিতে ব্যর্থও হইতে পারে। তো যেহেতু কর্পোরেট আপনাকে ফেরত দিতে ব্যর্থ হইতে পারে, দেয়ার ইজ সাম রিস্ক যে সে ডিফল্ট করতে পারে। সো আমাকে যদি সেও 8% দিতে চায়, গভর্নমেন্টও 8% দিতে চায়, তাহলে আমি ইনসেন্টিভাইজড হব না টু ইনভেস্ট ইন কর্পোরেট বন্ড। ধর কর্পোরেট একটা বন্ড অফার করছে 8% রেটে, আমি ওটাতে ইনভেস্ট করতে চাইবো না। তো আমাকে ইনডিউস করার জন্য যে আমি কর্পোরেটের বন্ডটাতে ইনভেস্ট করি, এই জন্য কর্পোরেট আমাকে আরেকটু বেশি দিতে হবে। ধরুন কর্পোরেটটা বেশ হাই কোয়ালিটি কর্পোরেট, ডিফল্টের চান্স অত বেশি না, বাট স্টিল দেয়ার আর সাম প্রবাবিলিটি যে সে ডিফল্ট করতে পারে। তাহলে আমি কর্পোরেটের বন্ডটাতে ইনভেস্ট করব যদি আমাকে আরেকটু বেশি রেট অফার করা হয়। মনে করুন আমাকে সে যদি অ্যানাদার 2% দেয়, তাহলে আমি এই 8%-এ গভর্নমেন্ট বন্ডটাতে ইনভেস্ট না করে কর্পোরেট বন্ডটাতে 8 + 2 10%-এ ইনভেস্ট করব। তখন আমার এই 2%-কে আমরা বলছি ডিফল্ট রিস্ক প্রিমিয়াম, বিকজ দিস 2% ইজ দি এক্সট্রা রিটার্ন। এই 2%টা হচ্ছে এক্সট্রা রিটার্ন, যে রিটার্নটা আমাকে কম্পেনসেট করছে ফর দ্য রিস্ক যে বরোয়ার মাইট নট পে। এখন এই কর্পোরেটের রিস্ক যত বেশি হবে আমি তত বেশি ডিমান্ড করবো, আরো রিস্কি হলে হয়তো 3% ডিমান্ড করবো, তারও রিস্কি হলে হয়তো 4% ডিমান্ড করবো, অ্যান্ড সো অন। অ্যান্ড যে সকল কর্পোরেটের রিস্ক অনেক বেশি, রেটিং কোয়ালিটি জাঙ্ক ক্যাটাগরিতে বা স্পেকুলেটিভ বা নন ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে পড়ে, তাদের ক্ষেত্রে দেখা যায় আমরা অনেক সময় 10-12% চাই। মানে ধরেন 12% চাইলে আপনি তখন 20% চাইবেন, তখন ওই বন্ডটাকে আমরা হাই ইল্ড বন্ড বলে থাকি। যাই হোক, তো মূল আইডিয়াটা হচ্ছে যে আপনি যাকে লেন্ড করছেন তার ডিফল্ট রিস্ক যদি থাকে, এই ডিফল্ট রিস্কটা যত বেশি হবে, টু কম্পেনসেট ফর দ্যাট ডিফল্ট রিস্ক ইউ উড রিকোয়ার হায়ার রিস্ক প্রিমিয়াম, হায়ার রেট। সো এই হায়ার রেটটাকেই আমরা বলছি ডিফল্ট রিস্ক প্রিমিয়াম। সো ধরুন আমাদের এখানে আমরা 3% ডিমান্ড করলাম ফর রিয়েল রিস্ক রেট, অ্যানাদার 5% ডিমান্ড করলাম
ফর ইনফ্লেশন, অ্যাজ ইউ নো দিস ইজ মাল্টিপ্লিকেটিভ, আমরা কুইক ক্যালকুলেশনের জন্য প্লাস করছি আর কি। দেন অ্যানাদার 2% আমরা ডিমান্ড করছি ফর ডিফল্ট রিস্ক প্রিমিয়াম। অলওয়েজ মাথায় রাখবেন এটা অ্যাকচুয়াল ক্যালকুলেশনটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ, 1 + 0.03, then 1 + 0.05 for inflation, and you require another 2% for default risk premium. So আপনি another 2% ডিমান্ড করছেন ফর ডিফল্ট রিস্ক প্রিমিয়াম। এখন আম, আপনি যে বন্ডটা কিনছেন ধরেন কর্পোরেট আপনাকে অফার করছে রাফলি 10%, and গভর্নমেন্ট আপনাকে অফার করছে রাফলি 8%. So you require extra 2% for the default risk. নাও there is another concept, সেটা হচ্ছে যে আপনি যখন এই গভর্নমেন্ট বন্ডটা সেকেন্ডারি মার্কেটে ট্রেড হবে, ধরুন ইউ আর বাইং এ 5 year গভর্নমেন্ট বন্ড or 10 year গভর্নমেন্ট বন্ড, ইউ নিড নট টু হোল্ড দ্যাট বন্ড ফর 10 years. আপনি একটা 10 বছরের বন্ড কিনেছেন, 1 বছর পর যদি আপনার কোনো টাকা পয়সার দরকার পড়ে, ইউ ক্যান সেল দ্যাট বন্ড ইন দ্য সেকেন্ডারি মার্কেট অ্যান্ড লিকুইডেট দ্য বন্ড অ্যান্ড গেট দ্য মানি রিকোয়ার্ড। তো এইটা আপনি খুব ইজিলি করতে পারবেন, এবং গভর্নমেন্ট বন্ডের লিকুইডিটি মোস্ট মার্কেটেই ভেরি হাই থাকে। এবং নর্মালি অবভিয়াসলি 1 year ট্রেজারি বিলের লিকুইডিটি বেশি হবে, 2 year ট্রেজারি বন্ড সেটা আর একটু কম হবে, 5 year ট্রেজারি বন্ড আর একটু কম হবে, 10 years আর একটু কম হবে। যত ম্যাচুরিটি বেশি থাকে তত লিকুইডিটিও কম থাকে। সো মূল আইডিয়াটা হচ্ছে যে আপনি যত লিকুইডিটি কম বা বেশি, তো লিকুইডিটি কম মানে হচ্ছে এটা বিক্রি করতে একটু কষ্ট হবে, সাম ডিসকাউন্ট আপনাকে অফার করতে হবে ইন অর্ডার টু সেল। আর লিকুইডিটি ভালো মানে হচ্ছে আপনি খুব ইজিলি বিক্রি করতে পারবেন। তো এইটা আপনি গভর্নমেন্ট বন্ডটাও বিক্রি করতে পারবেন, কর্পোরেট বন্ডটাও বিক্রি করতে পারবেন, কারণ দুইটারই সেকেন্ডারি বাজার আছে। সো দুইটাই আপনি বিক্রি করতে পারবেন। বাট ইফ ইউ ওয়ান্ট টু সেল, কোনটা আপনি ইজিলি বিক্রি করতে পারবেন? আনসার হচ্ছে যেহেতু গভর্নমেন্ট বন্ডটা রিস্ক ফ্রি, হাই কোয়ালিটি বন্ড, অনেক ক্ষেত্রে গভর্নমেন্ট বন্ডটাকে কোলেটারাল রেখে বিভিন্ন ধরনের ফাইন্যান্সিং ও পাওয়া যায়। এই কারণে দেখা যায় যে গভর্নমেন্ট বন্ডটার ডিমান্ডটা বাজারে অনেক বেশি। সো দেয়ার আর মোর বায়ার্স এন্ড সেলার্স ফর গভর্নমেন্ট বন্ড দেন কর্পোরেট বন্ড, ইভেন ইফ দ্য কর্পোরেট বন্ডের রেটটা একটু হাই বিকজ অফ দ্য ডিফল্ট রিস্ক প্রিমিয়াম। সো তখন আইডিয়াটা হচ্ছে যে গভর্নমেন্ট বন্ডটার লিকুইডিটি বাজারে অনেক বেশি কম্পেয়ার টু কর্পোরেট বন্ড। সো কর্পোরেট বন্ডটার লিকুইডিটি যেহেতু বাজারে কম, মানে কর্পোরেট বন্ডটা বিক্রি করতে একটু কষ্ট হবে কম্পেয়ার টু গভর্নমেন্ট বন্ডটা বিক্রি করতে যতটুকু কষ্ট হবে। সো কর্পোরেট বন্ডটা বিক্রি করতে আপনাকে কিছু সময় লাগবে, কিছু ডিসকাউন্ট অফার করতে হবে কম্পেয়ার টু গভর্নমেন্ট বন্ডটা বিক্রি করতে যতটুকু ডিসকাউন্ট বা সময় লাগবে। সো তাহলে কর্পোরেট বন্ডটার যেহেতু লিকুইডিটিটা একটু কম, ইন অর্ডার to compensate yourself for that liquidity risk, you will require some more return for holding corporate bond than government bond. ধরলাম এটা 1%, so you are demanding another 1%. আপনি 2% ডিমান্ড করেছেন ফর ডিফল্ট রিস্ক প্রিমিয়াম, 2% আমরা ডিফল্ট রিস্ক প্রিমিয়াম বলবো। সো ডিফল্ট রিস্কের জন্য আপনি 2% ডিমান্ড করেছেন, আর অ্যানাদার 1% আপনি ডিমান্ড করছেন ফর ল্যাক অফ লিকুইডিটি কম্পেয়ার টু গভর্নমেন্ট বন্ড। গভর্নমেন্ট বন্ড ইজ ইয়ার বেঞ্চমার্ক, ইউ আর অলওয়েজ কম্পেয়ারিং গভর্নমেন্ট বন্ড হোল্ড না করে এই বন্ডটা হোল্ড করলে আমি কতটুকু চাই। সো 1% আপনি ল্যাক অফ লিকুইডিটি, বিকজ কর্পোরেট বন্ডের লিকুইডিটি অলওয়েজ নর্মালি লোয়ার থাকে compared to government bond. So you are যেহেতু দেয়ার ইজ সাম ল্যাক অফ লিকুইডিটি, সেটার জন্য আপনি একটা প্রিমিয়াম চাচ্ছেন। সো এইটাকে আমরা বলবো লিকুইডিটি রিস্ক প্রিমিয়াম। সো লিকুইডিটি রিস্ক প্রিমিয়াম 1 + 0.01 দিয়ে আমরা গুণ করলাম, বিকজ ইউ আর ডিমান্ডিং 1% লিকুইডিটি রিস্ক প্রিমিয়াম। তাহলে খেয়াল করে দেখেন যে আমার 3% যেটা ছিল সেটা হচ্ছে রিয়েল রিস্ক ফ্রি রেট, আর আমার যে 5% ছিল সেটা হচ্ছে আমার ইনফ্লেশন প্রিমিয়াম, and 2% I'm requiring for default, so default risk premium, and 1% I'm requiring for liquidity risk premium. Then ধরুন আপনি গভর্নমেন্ট সিকিউরিটিজে ইনভেস্ট করছেন, একটা 1 year ট্রেজারি বিল, একটা 1 year ট্রেজারি বিলের জন্য আপনি 8% ডিমান্ড করছেন। দেন আপনাকে অফার করলো একটা 5 year ট্রেজারি বন্ড, সেটাও গভর্নমেন্ট ইনস্ট্রুমেন্ট, গভর্নমেন্ট ফেরত দিবে, বাট আপনাকে 5 বছর হোল্ড করতে হবে। সো normally people want to invest for shorter term period, because longer term period কি হয় না হয় তার obviously they will be paid, so default risk নাই, কিন্তু তার তো ফাইন্যান্সিয়াল সার্কামস্টেন্সেস চেঞ্জ হয়ে যেতে পারে।
আমি হয়তো মনে করেছিলাম কোন একটা টাকা 5 বছরের জন্য আমি রেখে দিতে পারবো, রেখে দিলাম, 5 বছরের বন্ডে ইনভেস্ট করলাম, বা 2 বছর পরে আমার হঠাৎ করে কোনো একটা আনফোর্সিন ইভেন্ট আমার লাইফে হলো যে কারণে আমার টাকার দরকার পড়ছে, অথবা আমার এমন কোনো বিজনেস অপরচুনিটি আসলো যেখানে আমি ইনভেস্টমেন্ট করবো, আই ওয়ান্ট টু লিকুইডেট দ্যাট 5 ইয়ার বন্ড। আমার যদি 1 ইয়ার ট্রেজারি বিল হতো, তাহলে 1 ইয়ার ইনভেস্ট করে আবার 1 ইয়ার পরে আমি রোল ওভার করতাম, 2 বছর পরে টাকাটা পেয়ে যেতাম। বা একটা 2 বছরের বন্ডে যদি আমি ইনভেস্ট করতাম, 2 বছর পরে টাকা আমি পেয়ে যেতাম। কিন্তু 5 ইয়ারের বন্ডটা আমাকে বিক্রি করতে হবে, একটা অসুবিধা আছে। অ্যান্ড বিক্রি করতে গেলে যদিও গভর্নমেন্ট বন্ডের লিকুইডিটি হাই কম্পেয়ার টু কর্পোরেট বন্ড, স্টিল গভর্নমেন্ট বন্ডের ক্ষেত্রেও কিছু লিকুইডিটি তো কম থাকতে পারে। মানে ওই সময় যদি বাজারে লিকুইডিটি ক্রাইসিস থাকে, অনেকেই হয়তো 3 ইয়ার্স এর জন্য ইনভেস্টমেন্ট করবে না, বিকজ 2 বছর পরে 5 বছরের বন্ডে রিমেইনিং ম্যাচুরিটি 3 ইয়ার্স। সো স্টিল আপনাকে সাম ডিসকাউন্ট অফার হতে পারে ইন অর্ডার টু সেল দ্য গভর্নমেন্ট বন্ড। কর্পোরেটের ক্ষেত্রে আরো বেশি ডিসকাউন্ট অফার করতে হবে, যেটা লিকুইডিটি রিস্কের কথা বলছি। বাট ইউ ওয়ান্ট টু ইনভেস্ট নর্মালি ইন শর্টার টার্ম পিরিয়ড, অ্যান্ড আরো লঙ্গার টার্মের জন্য যদি আপনাকে উদ্বুদ্ধ করা হয় যে তুমি 5 বছরের জন্য ইনভেস্ট করো, অথবা তুমি 10 বছরের বন্ড কিনো, অথবা তুমি 15 বছরের বা 20 বছরের বন্ড কিনো, টু ইন্ডিউস মাই সেলফ টু ইনভেস্ট ইন দ্য 10 ইয়ার বন্ড কম্পেয়ার টু 1 ইয়ার ট্রেজারি বিল, আমাকে একটু রিস্ক প্রিমিয়াম হাই, একটু রিস্ক মানে ম্যাচুরিটির জন্য একটু আমাকে প্রিমিয়াম দিতে হবে। আদারওয়াইজ আমি হয়তো শর্টার টার্ম সিকিউরিটিজে ইনভেস্ট করবো। দুইটাই গভর্নমেন্ট সিকিউরিটিজ, দুইটাতেই ডিফল্ট রিস্ক নাই, কিন্তু একটা লঙ্গার টার্ম, একটা শর্টার টার্ম। তো আমাকে হয়তো ফর হোল্ডিং 10 ইয়ার বন্ড আমাকে অ্যানাদার 1% বা ধরেন 1.5% আমাকে প্রিমিয়াম দেওয়া হলো। সো আমি 1 বছরের ট্রেজারি ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করলে যা পেতাম, আমাকে অ্যানাদার 1.5%, 0.015 এইটা দেয়া হলো। তো আরেকটু বেশি দেয়া হলো। তাহলে এই যে 1 পয়েন্ট এক্সট্রা রেট অফ রিটার্ন আমাকে দেওয়া হচ্ছে টু ইন্ডিউস মাই সেলফ টু ইনভেস্ট ফর দি 10 ইয়ার। সো তখন আমরা এই 1.5%কে আমরা বলবো ম্যাচিউরিটি প্রিমিয়াম। সো এই 1.5%কে আমরা বলবো ম্যাচুরিটি প্রিমিয়াম। সো ইন অর্ডার টু ইনভেস্ট ফর দ্য লঙ্গার টার্ম, আই এম ইনভেস্টিং আমি আর একটু হায়ার রেট ডিমান্ড করছি। সেগুলো সবগুলো মাল্টিপ্লিকেশন করার পরে দেন 1 বিয়োগ করতে হবে আমাদের, তাহলে আমরা পেয়ে যাব আমার যে রেট অফ রিটার্নটা। তাহলে খেয়াল করে দেখেন যে আম, আমার লিকুইডিটির কারণে একটা প্রিমিয়াম চাইলাম, দেন ম্যাচুরিটির কারণে একটা প্রিমিয়াম চাইলাম। সো ওয়েন উই আর টকিং অ্যাবাউট দ্য ডিটারমিনেন্টস অফ ইন্টারেস্ট রেট, অ্যান্ড দিস ইজ, আমরা কথা বলছি শুধুমাত্র ডেট ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে। এখন পর্যন্ত আমি ইকুইটি ইনস্ট্রুমেন্টের কথা বলি নাই। সো ডেট ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখেন যে at a minimum you want your purchasing power to improve by investing. So you want say 3% real return, so that is real risk free rate. Then you want compensation for inflation. Assuming 5% inflation, you are demanding 5% inflation premium. In order to invest in corporate bond, আপনি ডিফল্ট রিস্ক আছে, সেখানে ডিফল্ট রিস্ক প্রিমিয়াম আর এক্সট্রা প্রিমিয়াম চাচ্ছেন। অ্যান্ড যেহেতু আপনার ইনস্ট্রুমেন্টটা লেস লিকুইড অ্যান্ড গভর্নমেন্ট বন্ডটা মোর লিকুইড, সো ইন অর্ডার ফর টু ইন্ডিউস ইউর সেলফ টু ইনভেস্ট ইন দ্যাট কর্পোরেট বন্ড, সেটা লিকুইডিটি যেহেতু কম, যত লিকুইডিটি কম থাকবে তত আপনি ওই ইনস্ট্রুমেন্টটা তার একটু এক্সট্রা প্রিমিয়াম চাইবেন। সো লিকুইডিটি রিস্ক প্রিমিয়াম আপনি চাচ্ছেন, অ্যান্ড লঙ্গার টার্মে ইনভেস্ট করার জন্য কম্পেয়ার টু শর্টার টার্ম আপনি ম্যাচুরিটি প্রিমিয়াম চাচ্ছেন। এগুলো সব কিছু মিলে আপনি একটা কর্পোরেট বন্ড ধরেন ইস্যু করা হলো, তাহলে তার রিকোয়ার্ড রেট অফ রিটার্নটা এভাবে ডিটারমিন হবে। নাও থিঙ্ক অ্যাবাউট ইট, যে আপনি ডেট ইনস্ট্রুমেন্ট ইনভেস্ট করছেন না, ওই কর্পোরেটের বন্ডে ইনভেস্ট করছেন না, ওই কর্পোরেট একটা ইকুইটিতে, ধরেন একটা কর্পোরেট, এখানে আমরা ধরলাম যে 3+5, 8 টু 10, 11, 12, 12.5, যেহেতু মাল্টিপ্লিকেটিভ ধরলাম, রাফলি 13% আপনার রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ফর ইনভেস্টিং ইন দ্যাট কর্পোরেট বন্ড। তো ওই কর্পোরেটের বন্ডটাতে ইনভেস্ট করার জন্য আপনি 13% রিটার্ন রিকোয়ার করছেন। ওই কোম্পানিটাই যদি আজকে, যে কোম্পানির ইস্যু করা বন্ডে আপনি 13% ডিমান্ড করছেন, সেই কোম্পানিটাই যদি আপনার আজকে একটা একুইটি ইস্যু করে, যেহেতু একুইটি ইজ রিস্কিয়ার দেন বন্ড, যেহেতু একুইটি ইজ এ পার্মানেন্ট ক্যাপিটাল, ইউ উইল নট গেট দ্য মানি, রাদার আপনার রিটার্নটা আসবে ইন দ্য ফর্ম অফ ডিভিডেন্ড অ্যান্ড ক্যাপিটাল গেইন। কোম্পানির প্রফিট যত বাড়বে তত আপনার রিটার্নটা ভালো হবে। সো আলটিমেটলি, বাট সেটা ভালো হতে পারে, খারাপও হতে পারে, জিরো হয়ে যেতে পারে। সো দেয়ার আর রিস্ক। সো আলটিমেটলি যেহেতু ডেট ইনস্ট্রুমেন্টের যে রিস্ক, একুইটি ইনস্ট্রুমেন্টের রিস্কটা আরো অনেক বেশি। ইওর ক্লেইম সবার শেষে রেসিজুয়াল ক্লেইম আমরা বলে থাকি একুইটির ক্ষেত্রে।
তাহলে যেহেতু প্রায়োরিটি ইন টার্মস ইন টাইমস অফ লিকুইডেশন ইকুইটি হোল্ডারদের ক্লেম সবার শেষে, অ্যান্ড নর্মালি যখন একটা কোম্পানি লিকুইডেট করা হয় সবার শেষে কিছু থাকে না, সো শেয়ার হোল্ডার্স অফেন গেট জিরো। অ্যান্ড আপনার যখন ডিস্ট্রিবিউশন অফ প্রফিট, সবার আগে ইন্টারেস্ট আমাকে পে করতে হয়, দেন উই পে দ্য ট্যাক্স, নেট প্রফিট হয়, সেখান থেকে আমরা প্রেফার্ড শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড দেই, তারপরে যদি কিছু থাকে সেটা ইকুইটি হোল্ডাররা পাবে। সো যেহেতু তাদের প্রায়োরিটি অফ পেমেন্টটা সবার শেষে, এই জন্য আমাদেরকে বলি রেসিজুয়াল ক্লেইম। সো যেহেতু সবার শেষে আপনার ক্লেইম, সো আলটিমেটলি সবার শেষে আপনি পাচ্ছেন, কমও পেতে পারেন, অনেক বেশিও পেতে পারেন, অনেক বেশি রিস্ক আছে। তাহলে ইকুইটি ইনস্ট্রুমেন্টটাতে ইনভেস্ট করার জন্য আপনি আরো বেশি প্রিমিয়াম চাইবেন। অ্যান্ড ধরলাম আমরা এখানে আমার ডেট ইনস্ট্রুমেন্টে আমি 13% পাচ্ছি, মানে 1.0, 1.13। সো 1.1 প্লাস 0.13, সো 1 বছর পরে আমি 1 টাকা 13 পয়সা পাবো। কিন্তু ইকুইটি ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্টের জন্য আমার আমার আরো বেশি রিস্ক নিচ্ছি, এন্ড সেখানে আমার আম, আরো বেশি রিটার্ন না দিলে আমি হয়তো ইকুইটি ইনস্ট্রুমেন্টে এত আনসার্টেনটি, এত ভোলাটিলিটি আমি নিব না। নর্মালি ইকুইটি ইনস্ট্রুমেন্ট অনেক বেশি ভোলাটাইল। সো ইকুইটি ইনস্ট্রুমেন্টে আপনি ইনভেস্ট করতে গেলে আপনি আরো বেশি রেট অফ রিটার্ন চাইবেন। ধরেন ইউ ওয়ান্ট অ্যানাদার 4%, বিকজ আপনার মার্কেটটা হয়তো অনেক বেশি রিস্কি, অনেক ভোলাটিলিটি আছে। সো ইউ ওয়ান্ট 4%, সো এটাকে আমরা বলি ইকুইটি রিস্ক প্রিমিয়াম। সো বন্ডে ইনভেস্ট না করে আপনি ইকুইটিতে ইনভেস্ট করার জন্য অ্যানাদার 4% চাচ্ছেন, তখন এটাকে আমরা বলি ইকুইটি রিস্ক প্রিমিয়াম। সো বন্ডে আপনি হয়তো 13-তে খুশি ছিলেন, বাট ইন অর্ডার টু ইনভেস্ট ইন দ্য ইকুইটি আপনি ইউ ওয়ান্ট অ্যানাদার 4%। সো 1.13 multiplied by 1.04 equal to 1.1752 minus 1। সো এটা করলে আমরা পেয়ে যাচ্ছি রাফলি 17.5%। তার মানে হচ্ছে ইন অর্ডার টু ইনডিউস ইয়োর সেলফ টু ইনভেস্ট ইন দ্যাট কোম্পানিজ ইকুইটি, আপনি 17.5% রেট অফ রিটার্ন ডিমান্ড করছেন। যদি ওই কোম্পানিটা আরো বেশি রিস্কি হয় তাহলে আপনি আরো বেশি ইকুইটি রিস্ক প্রিমিয়াম ডিমান্ড করবেন। যদি ওই কোম্পানি আরো লেস রিস্কি হয় তাহলে লেস ইকুইটি রিস্ক প্রিমিয়াম ডিমান্ড করবেন, বাট সাম ইকুইটি রিস্ক প্রিমিয়াম ডিমান্ড করবেন। এবং এই যে কান্ট্রিতে বা যে কান্ট্রি স্টক মার্কেটের রিস্ক অনেক বেশি, সেই কান্ট্রিতে এই ইকুইটি রিস্ক প্রিমিয়ামটা বেশি হয়। আর যেই কান্ট্রিতে আপনার ওভার রিস্কটা কম, লেস ভোলাটিলিটি থাকে, সেই কান্ট্রিতে এই ইকুইটি রিস্ক প্রিমিয়ামটা কম হয়। বাট দেয়ার উইল বি সাম পজিটিভ ইকুইটি রিস্ক প্রিমিয়াম, বিকজ উইদাউট দ্যাট এক্সট্রা রিটার্ন আমি হয়তো ইকুইটিতে ইনভেস্টমেন্ট করব না। তো আমাকে যদি 17.5% আমার মার্কেটটা অফার না করে বা ওই কোম্পানির ইকুইটি অফার না করে, তাহলে আমি ওই কোম্পানির ইকুইটিতে ইনভেস্ট না করে আই উইল বি প্রেফার টু ওই কোম্পানির বন্ড। আমাকে যদি ওই কোম্পানির বন্ডটা এনাফ প্রিমিয়াম অফার না করে ফর ডিফল্ট রিস্কের জন্য কম্পেনসেশন, লিকুইডিটি রিস্কের জন্য কম্পেনসেশন যদি আমাকে অফার না করে, দেন আই উইল বি স্টিক টু গভর্নমেন্ট বন্ড, অ্যান্ড মোস্টলি লং ম্যাচুরিটি গভর্নমেন্ট বন্ডে একটু হাই রেট পাবো বিকজ অফ দ্য ম্যাচুরিটি প্রিমিয়াম। অ্যান্ড শর্ট ম্যাচুরিটিও আমি ইনভেস্ট করতে পারি যদি আমার প্রেফারেন্স থাকে শর্ট টার্ম, আমার যে টাইম হরাইজন, আমি কত বছরের জন্য ইনভেস্ট করছি, আমার গোল কি ইনভেস্টমেন্টের, সেটার উপর নির্ভর করে। এন্ড আমি শর্ট টার্ম ইনভেস্ট করবো না লং টার্ম ইনভেস্ট করবো, ওটাও নির্ভর করবে যে এই শর্ট টার্ম এবং লং টার্মে গভর্নমেন্ট বন্ডের মধ্যে যে রেটের ডিফারেন্সটা, আমি কতটুকু ম্যাচুরিটি রিস্ক প্রিমিয়াম চাচ্ছি ভার্সেস আমি কত পিরিয়ডের জন্য ইনভেস্টমেন্ট করতে চাই, আমার লিকুইডিটি রিকোয়ারমেন্ট কেমন, সেগুলোর উপর বেস করে। সেটাও যদি আমি ম্যাচুরিটি লম্বা সময় যদি ইনভেস্ট করতে করতে না চাই, তাহলে আমি এট মিনিমাম ট্রেজারি বিলে আমি ইনভেস্টমেন্ট করব, যেখানে আমি নমিনাল রিস্ক ফ্রি রেটটা পাচ্ছি। সো আমাকে ইনডিউস করার জন্য, রিস্কি ইনস্ট্রুমেন্ট ইনভেস্ট করার জন্য এক্সট্রা প্রিমিয়াম দিতে হবে, আদারওয়াইজ ইনভেস্টার্স উইল নট বি willing to invest in those instruments. So this is how risk interest rate